আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস। অধ্যায় ৬, অ্যাপেল ২, নতুন যুগের সূচনা। পুরো প্যাকেজ একসাথে। পার্সোনাল কম্পিউটার ফেস্টিভ্যালে গিয়ে স্টিভের মনে হলো পার্সোনাল কম্পিউটার জিনিসটা পুরো প্যাকেজ হিসেবে আসা উচিত। সুন্দর কেস, বিল্ট ইন কিবোর্ড, পাওয়ার সাপ্লাই, সফটওয়্যার সবকিছু নিয়ে সম্পূর্ণ প্যাকেজ। অ্যাপেলের পরের ভার্সনকে পুরো প্যাকেজ হিসেবে নিয়ে আসার কথা ভাবল ও। স্টিভের ভাষায়, আমার প্ল্যান ছিল পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে সফটওয়্যার পর্যন্ত পুরো কম্পিউটার তৈরি করে বাজারে নিয়ে আসা। এবার আমার টার্গেট শখের ইলেকট্রিশিয়ানরা না, এবার টার্গেট সাধারণ মানুষ যারা ব্যবহার করার জন্য পুরো রেডি একটা কম্পিউটার চায়। এখন প্যাকেজ বানিয়ে অ্যাপেল ২ বাজারে নিয়ে আসার জন্য প্রথমেই দরকার বড় একটা মূলধন। প্রথমেই অ্যাপেলের সত্ত্ব বিক্রির কথা ভাবল স্টিভ। প্রথমে যোগাযোগ করল আটারি কোম্পানির সাথে। কোম্পানির প্রেসিডেন্ট জো কিনানের সাথে দেখাও করেছিল, কিন্তু বিক্রি করতে গিয়ে আটারি প্রেসিডেন্টের সাথে ঝামেলা করে আসলো। সেপ্টেম্বরে কমোডোর কম্পিউটার কোম্পানির চাক প্যাডল স্টিভের বাসায় আসলো অ্যাপেল ২ দেখার জন্য। ওজনিয়াক বলেছে স্টিভের বাড়ির গ্যারেজ খুলে দেয়া হলো। স্যুট আর কাউবয় হ্যাট পরে স্টিভ হেলতে দুলতে আসলো। তারপর দেখানো হলো অ্যাপেল ২। খুব পছন্দ হলো প্যাডেলর। কমোডোর কম্পিউটারের হেড অফিসে আরেকটা প্রেজেন্টেশন হলো কয়েক সপ্তাহ পর, কিন্তু ফাইনালি কাজের কাজ আর হলো না। স্টিভরা যত টাকা চাচ্ছিল কোম্পানি তত টাকা দিতে চাচ্ছিল না। ৯ মাস পর কোম্পানি যখন কমোডোর পেট বের করলো, তখন ওজনিয়াকের মনে হলো ওই কোম্পানির কাছে অ্যাপেল ২ বিক্রি না করেই ভালো করেছে। যাই হোক, একটা প্রশ্নের উদয় হলো, অ্যাপেল ২তে ওজনিয়াকের যতটা অধিকার আছে স্টিভেরও কি ততটা আছে? মানে ওজনিয়াকি তো কম্পিউটার তৈরির মূল কাজটা করেছে। ওজের বাবা জেরি ওজনিয়াকের মতো তার ছেলেই কম্পিউটারের অধিকর্তা। ওজনিয়াকের বাসায় গেলে ওজনিয়াকের বাবা স্টিভকে বলল, ওই কম্পিউটারের ওপর তোমার কোনো অধিকার নেই। আমার ছেলের জিনিস নিয়ে লাফালাফি করা ছাড়া কিছুই করনি তুমি। শুনে স্টিভের মন স্বাভাবিকভাবেই খারাপ হলো। সে ওজনিয়াককে বলল, তোমার বাবা ঠিকই বলেছে। তুমি যদি চাও ৫০-৫০ পার্টনারশিপের কোনো দরকার নেই, পুরোটাই তোমার থাক। কিন্তু ওজনিয়াকের মনে হলো স্টিভ না থাকলে অ্যাপেল ১ হোমব্রু কম্পিউটার ক্লাবের মধ্যেই সীমাবদ্ধ থাকত। স্টিভ না থাকলে ব্লু বক্স নিয়ে ওইরকম মজা করে ব্যবসা করা হতো না। আসলে এক কথায়, স্টিভ না থাকলে হয়তো অ্যাপেল ২ তৈরি করার আগ্রহই কখনো ওর ভেতর তৈরি হতো না। ওজনিয়াক ভালো মানুষ, নিজের ওজন বাড়ানোর জন্য আরেকজনের অবদান অস্বীকার করার মানুষ সে না। স্টিভের সাথে ৫০-৫০ পার্টনারশিপে কোনো অসুবিধা নেই তার। খুবই ভালো আর সৎ সিদ্ধান্ত। শুধুমাত্র সুন্দর সার্কিট ডিজাইন দিয়ে অ্যাপেল ২ সফল করা যাবে না, সেজন্য দরকার আপাদমস্তক সুন্দর প্যাকেজিং। আর সে কাজে স্টিভ ইজ দ্য বেস্ট। স্টিভ রন ওয়েনকে একটা কেস ডিজাইন করতে বলল। রন ভাবল স্টিভদের টাকা পয়সা কম, সে কম খরচে একটা কেস বানিয়ে দিল। কিন্তু স্টিভের সেটা পছন্দ হলো না। সে আরো সিম্পল আর অভিজাত একটা ডিজাইন দরকার। ও এমন কিছু চাচ্ছিল যাতে অন্যান্য সাধারণ মেটাল কেসের চেয়ে অ্যাপেলকে একটু আলাদা, আরও একটু সুন্দর লাগে। এদিকে হালকা মোল্ডেড প্লাস্টিকের কেস চোখে পড়তেই স্টিভ বুঝে গেল তার কি চাই। পরে হোমব্রু ক্লাবের মিটিংয়ে স্থানীয় কনসালটেন্ট জেরি ম্যানকে এরকম কেস ডিজাইন করার জন্য $১৫০০ অফার করল। ম্যানক স্টিভের চলন বলনে ভরসা পাচ্ছিল না। সে আগে টাকা দেওয়ার কথা বলল, কিন্তু স্টিভ রাজি হলো না। তারপরেও ম্যানক ডিজাইন করে দিল। কয়েক সপ্তাহের মধ্যে ফোম মোল্ডেড প্লাস্টিক কেস চলে আসলো। নিরীহ চেহারার আভিজাত্যপূর্ণ কেসটা দেখে স্টিভের দারুণ পছন্দ হলো। এরপর দরকার পাওয়ার সাপ্লাই। ওজনিয়াক এই জিনিস নিয়ে তেমন মাথা ঘামায়নি। খুঁজতে খুঁজতে স্টিভ এ কাজের জন্য খুঁজে পেল রেড হল্টকে। যদিও রেড হল্টের কাজের জন্য বেশি টাকা ঢালতে হয়, কিন্তু এক্ষেত্রে টাকা ঢালতে স্টিভের কোনো অসুবিধা নেই। রেড হল্ট সাধারণ পাওয়ার সাপ্লাই ব্যবহার না করে এমন একটা পাওয়ার সাপ্লাই তৈরি করলো যেগুলো সাধারণ অগিলোস্কোপে ব্যবহৃত হয়। অবশ্য পুরোপুরি সেরকমও না। স্টিভ বলেছে অ্যাপেল ২ এর পাওয়ার সাপ্লাইটাও ছিল এর বোর্ডের মতোই অসাধারণ। এই পাওয়ার সাপ্লাই তৈরির জন্য হল্টকে নিয়ে খুব বেশি মাতামাতি হয়নি, কিন্তু হওয়া উচিত ছিল। এখন সব কম্পিউটার যে পাওয়ার সাপ্লাই ব্যবহার করে সেটা ওই পাওয়ার সাপ্লাই থেকেই এসেছে। স্টিভের বাবা স্টিভকে শিখিয়েছিল ভালো কিছু তৈরি করতে হলে যে জায়গাটা দেখা যায় না সেই জায়গাটাও সুন্দর করে তৈরি করতে হয়। অ্যাপেল ২ এ এই শিক্ষা কাজে লাগালো। সে অ্যাপেল ২ এর সার্কিট বোর্ড তৈরি করলো যতটা সম্ভব নিখুঁত করে। সবকিছু পারফেক্ট করার এই চিন্তা কিছু সমস্যাও তৈরি করেছিল। ইলেকট্রনিক্স যাদের শখ, তারা সাধারণত চায় ডিভাইসের সাথে নতুন কিছু যোগ করতে। ওজনিয়াক নিজেও তাই। সে চাচ্ছিল অ্যাপেল ২ এর সার্কিট বোর্ডে ৮টা স্লট থাক, যাতে ইউজাররা তাদের ইচ্ছামতো ডিভাইস যোগ করতে পারে। কিন্তু স্টিভ ইউজারদের এই স্বাধীনতা দেওয়ার বিপক্ষে, তাতে জিনিস নষ্ট হতে পারে।
তার কথা হলো প্রিন্টার আর মডেমের জন্য বড়জোর 2টা অতিরিক্ত স্লট দেওয়া যেতে পারে। এই স্লট নিয়ে স্টিভ আর ওজনিয়াকের মধ্যে একটা ঝগড়া হয়ে গেল। এক পর্যায়ে ওজনিয়াক রেগে বলল, যদি 2টা স্লট দেওয়ার এত ইচ্ছা থাকে তাহলে আরেকটা কম্পিউটার বানিয়ে সেটাতে দাও। স্টিভ আর কিছু বলল না। অতিরিক্ত 8টা স্লট নিয়েই হলো অ্যাপেল 2। মাইক মার্কুলা, অনেক টাকার দরকার ছিল। সবকিছু গুছিয়ে প্রোডাকশনে যাওয়ার জন্য আমাদের অন্তত $2 লাখ দরকার, বলেছে স্টিভ। আবার গেল নোলান বুশনেলের কাছে। বুশনেল বলল ডন ভ্যালেন্টাইনের কথা। ভ্যালেন্টাইন ন্যাশনাল সেমিকন্ডাক্টরের সাবেক মার্কেটিং ম্যানেজার। ভদ্রলোক কালো মার্সিডিজ নিয়ে স্টিভের সাথে দেখা করতে আসলো। পরনে নীল স্যুট। প্রথম দেখায় স্টিভকে একটু অন্যরকমই লাগলো ভ্যালেন্টাইনের কাছে। ভ্যালেন্টাইন বলেছে ছোট ছোট চুল দাড়িতে স্টিভকে দেখতে একটু অন্যরকম লাগছিল। আর হাড্ডিসার চেহারা দেখে আমার হো চি মিনের কথা মনে পড়ে গেল। ভ্যালেন্টাইনের যেটা সবচেয়ে খারাপ লাগলো সেটা হলো মার্কেটিং সম্পর্কে স্টিভের কোনো আইডিয়াই নেই। স্টিভকে সে বলল, আমার কাছ থেকে টাকা পেতে হলে তোমাদের কোম্পানিতে অন্তত একজন থাকতে হবে যে মার্কেটিং আর ডিস্ট্রিবিউশনের ব্যাপারটা বোঝে, বিজনেস প্ল্যান তৈরি করতে জানে। একটু ভেবে স্টিভ বলল, ঠিক আছে, কয়েকজনের নাম সাজেস্ট করুন। ভ্যালেন্টাইন 3জনের নাম বলল। স্টিভ 3জনের সাথেই দেখা করল। তবে 3জনের মধ্যে যাকে সবচেয়ে পছন্দ হলো তার নাম মাইক মার্কুলা। তখন মার্কুলার বয়স মাত্র 33 বছর, আর এর মধ্যেই ফায়ারচাইল্ড ইন্টেলের মতো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা হয়ে গেছে। ইন্টেল বাজারে আসার পর লাখ লাখ ডলারের স্টক অপশনের মালিক বনে যায়, কিন্তু টাকা হওয়ার আগে মানুষটা যেমন ছিল পরেও তেমনই থেকে গেল। শুধু উডসাইডে একটা বিরাট মেনশন ছাড়া তেমন একটা কিছু কেনেনি। যাই হোক, মার্কুলা স্টিভের গ্যারেজে আসার পর ওজ অ্যাপেল 2 দেখালো। সব দেখে মার্কুলার প্রথমে যেটা মনে হলো, 1, ছেলে 2টার চুল কাটানো দরকার, আর 2, বড় চুলওয়ালা এই 2 তরুণ যা বানিয়েছে তা এক কথায় অসাধারণ। প্রথম দেখাতেই মার্কুলাকে ভালো লেগে গেল স্টিভের। ওজনিয়াকেরও তাই। মার্কুলা স্টিভকে বলল, আমরা একসাথে বিজনেস প্ল্যান তৈরি করব। প্ল্যান যদি ঠিকঠাক মতো কাজে লাগে তাহলে ইনভেস্ট হবে, আর না করলে নাই। কাজ শুরু হলো। রাত জেগে প্ল্যান করা হয়। আমেরিকায় কতগুলো বাড়িতে পার্সোনাল কম্পিউটার আছে আর কতগুলো বাড়িতে ঢুকাতে হবে, এসব ভেবে ভেবে রাত কেটে যায় দুজনের। হঠাৎ একদিন মার্কুলা বলল, 2 বছরের মধ্যে অন্তত 500 কোম্পানির ভাগ্য থাকবে আমাদের হাতে। মার্কুলার এই ভবিষ্যৎবাণী ফলতে যদিও আরো কিছু বেশি সময় লেগেছিল, কিন্তু ওই সময় কথাটা স্টিভ আর ওজের জন্য ছিল বিরাট অনুপ্রেরণার। মার্কুলা অ্যাপেলের 26% শেয়ারের বদলে $2.5 লাখ অফার করল। মার্কুলার অফার হলো স্টিভ, ওজ এবং মার্কুলা প্রত্যেকে 26% শেয়ার থাকবে, বাকিটা থাকবে পরবর্তী কোনো ইনভেস্টর যদি আসে তার জন্য। চুক্তি হলো মার্কুলার বাড়ির সুইমিং পুলের পাশে। ওজনিয়াক বলেছে, আমি কোনো ভরসা পাচ্ছিলাম না। মনে হচ্ছিল মার্কুলা তার $2.5 লাখ হারাতে যাচ্ছে, কিন্তু তারপরেও নিজেদের কোম্পানি খুব ভালোভাবে শুরু হচ্ছে ভেবে ভালো লাগছিল। এরপর যে কাজটা জরুরি সেটা হলো ওজনিয়াককে ফুল টাইম অ্যাপেলে নিয়ে আসা। কিন্তু ওজনিয়াকের কথা হলো, এইচপিতে আমার একটা নিশ্চিত ভবিষ্যৎ আছে। এইচপি ছেড়ে এসে কেন আমি সেটা নষ্ট করব? ওজের কথা শুনে হাসি লাগলো মার্কুলার। স্টিভ নিজের বন্ধুকে বোঝাতে লাগলো, কিন্তু ওজ রাজি হচ্ছিল না। স্টিভ ওজের বাড়ির লোকজনদের সাথে কথা বলল। ওজের বাড়ির লোকজনও ওজকে বোঝাতে শুরু করলো, কিন্তু তারপরেও কাজ হলো না। একদিন অ্যালান বোম ফোন করে বলল, স্টিভের কথা শোনা উচিত তোমার। তুমি তোমার নিজের কোম্পানির ইঞ্জিনিয়ার, একবার ভাবো। এবার ওজ রাজি হলো। ওজের ভাষায়, এই কথাটাই শোনা দরকার ছিল আমার। আমি কখনোই অনেক টাকা বা বিরাট কোনো কোম্পানির মালিক হতে চাইনি। আমি সবসময় একজন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। এদিকে মার্কুলা দিনে দিনে স্টিভের শিক্ষক হয়ে উঠল। মার্কেটিং শেখাতে শুরু করলো। ওদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হলো সেটা বাপ বেটা সম্পর্ক বললেও ভুল হবে না। স্টিভ বলেছে, মাইক আসলে আমাকে নিজের ছেলের মতো দেখত। অনেক কিছু শিখেছি তার কাছ থেকে। সেই আমাকে শিখিয়েছে টাকা বানানোর জন্য কোম্পানি তৈরি করে কোনো লাভ নেই। এমন একটা কোম্পানি বানানো উচিত যেটা অনেকদিন টিকে থাকবে। মার্কুলা অ্যাপেলের মার্কেটিং দর্শন তৈরি করেছিল। লিস্টে মূল মন্ত্র ছিল 3টা। 1, কাস্টমারের প্রয়োজনটা অ্যাপেল অন্য যে কোনো কোম্পানির চেয়ে ভালো বুঝবে। 2, ভালো কাজ করা হবে অ্যাপেলের আসল উদ্দেশ্য। 3, বাইরের চেহারাও ক্রেতার আগ্রহ বাড়িয়ে দেয়, এজন্য এদিকেও মনোযোগ দিতে হবে। পরের বছরগুলোতে কাস্টমারের প্রয়োজন, ভালো কাজের চেষ্টা আর প্রোডাক্টকে সুন্দর করে উপস্থাপন করা, এসব কাজ স্টিভ যত সিরিয়াসলি নিয়েছে খুব বেশি বিজনেস লিডার সেভাবে নেয়নি। স্টিভ বলেছে, আর এর সবগুলোই মাইকের কাছ থেকে পাওয়া। রেগিস ম্যাককেনা। পরের কাজ হলো ভ্যালির প্রিমিয়ার পাবলিসিস্ট রেগিস ম্যাককেনার ক্লায়েন্ট হওয়া।
নিজের অ্যাডভার্টাইজিং ফার্ম শুরু করার আগে ম্যাককেনা ফেয়ারচাইল্ড আর ন্যাশনাল সেমিকন্ডাক্টরে কাজ করত। তার স্পেশালিটি আর পলিসি হলো প্রথমে ক্লায়েন্টের ফাটাফাটি একটা ইন্টারভিউ নিয়ে পত্রিকাগুলোতে দেয়া, এরপর খুব ভালো অ্যাড আর ক্যাম্পেইন করে একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করা। ইন্টেলের জন্য ম্যাককেনা একটা সিরিজ বিজ্ঞাপন করেছিল। বিজ্ঞাপনটা দেখে স্টিভের খুবই পছন্দ হলো, এরকম কিছু ওর দরকার। যোগাযোগ করলো ইন্টেলের সাথে। ইন্টেল থেকে জানালো কাজটা করেছে রেগিস ম্যাককেনা। ফোন করলো স্টিভ, কিন্তু ম্যাককেনাকে পাওয়া গেল না। কথা হলো তার অ্যাকাউন্ট এক্সিকিউটিভ ফ্রাঙ্ক বার্গের সাথে। প্রথমে ফ্রাঙ্ক আমলই দিচ্ছিল না, কিন্তু পরপর কয়েকদিন ফোন করার পর দেখা করতে সম্মত হলো। যাই হোক, এইরকম কিছু ফ্যাসাদ পার হওয়ার পর ম্যাককেনারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল। স্টিভ আর ওজনিয়াক গেল দেখা করতে। অ্যাপেলের জন্য কাজ করতেও সম্মত হলো ভদ্রলোক। প্রথমের ম্যাককেনা যে কাজ করলো, রন ওয়েনের তৈরি করা অ্যাপেলের লোগো বাতিল করে দিল। রব জ্যানফ নামে এক আর্ট ডিরেক্টরকে লোগো আঁকার দায়িত্ব দিল। এক ফাঁকে স্টিভ ডিজাইনারকে বলে দিল, প্লিজ কিউট টাইপ কোনো লোগো নিয়ে আমার সামনে এসো না। কিছুদিন পর জ্যানফ 2টা লোগো তৈরি করে আনলো, একটা আস্ত আপেল আর একটা এক কামড় খাওয়া আপেল। আস্ত আপেলটা দেখতে স্টিভের কাছে যতটা না আপেলের মতো লাগছিল, তার চেয়ে বেশি চেরির মতো লাগছিল। এক কামড় খাওয়াটাই বেশি ভালো লাগলো ওর। হয়ে গেল কম্পিউটার জায়ান্ট অ্যাপেলের লোগো। আর হ্যাঁ, লোগোটা ছিল ডোরাকাটা, 6টা রঙের 6টা ডোরাকাটা দাগ। এই ডোরাকাটা দাগ অবশ্য প্রিন্টিং খরচ অনেক বাড়িয়ে দিচ্ছিল, তবু ওটাই পছন্দ হলো স্টিভের। ম্যাককেনা অ্যাপেলের ব্রোশিয়ারের ওপর লোগোর সাথে একটা লাইন যোগ করে দিল, সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট সফিস্টিকেশন। প্রথম লঞ্চ ইভেন্ট এপ্রিল 1977। অ্যাপেল 2 এর লঞ্চ ইভেন্টটা ইচ্ছে করে সান ফ্রান্সিসকোর ওয়েস্ট কোস্ট কম্পিউটার ফেয়ারের সময় ফেলা হলো। প্রথম সুযোগেই স্টিভ মেলার হলরুমের সামনে নিজেদের ইভেন্টটা করার ব্যবস্থা করে ফেলল। $5,000 অ্যাডভান্সও দিল। এতগুলো টাকা অ্যাডভান্স দিতে দেখে ওজনিয়াকের তো রীতিমতো শক লাগলো। ওজ বলেছে, স্টিভের মতে ওটাই আমাদের প্রোডাক্ট লঞ্চ করার জন্য সবচেয়ে ভালো সময়, আর এর জন্য অনেকগুলো টাকা খরচ করতে ওর কোনো সমস্যা ছিল না। আমাদের অসাধারণ কম্পিউটার আর অসাধারণ কোম্পানির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য কম্পিউটার মেলাই সবচেয়ে ভালো জায়গা। মানুষ যেন অ্যাপেলের নাম মনে রাখে, সেজন্য খুব সুন্দর করে সাজানো হলো নিজেদের এরিয়া। 3টা মাত্র কম্পিউটার পুরোপুরি রেডি ছিল, সেই 3টাই ডিসপ্লেতে দেখানো হলো। আরও অনেকগুলো খালি বক্স সাজিয়ে রাখা হলো, যাতে দেখে বিরাট কিছু মনে হয়। ধূসর রঙের প্লাস্টিকের অ্যাপেল 2 দেখতে অন্যান্য যে কোনো মেটাল কেসের কম্পিউটারের চেয়ে অনেক সুন্দর লাগছিল। এত সব আয়োজনের কিছু উপকারিতাও পাওয়া গেল। এখানেই প্রায় 300 কম্পিউটারের অর্ডার পাওয়া গেল। তাছাড়া মিজুশিমা সাতোশি নামে এক জাপানি ভদ্রলোকের সাথেও পরিচয় হলো। এই ভদ্রলোকই জাপানে অ্যাপেলের প্রথম ডিলার। মাইক স্কট। দেখতে দেখতে অ্যাপল একটা সত্যিকারের কোম্পানি হয়ে উঠল। স্টিভের বাড়ির গ্যারেজ থেকে চলে আসলো কুপারটিনোর একটা ভাড়া করা অফিসে। স্টিভের দায়িত্ব বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়া দায়িত্বের সাথে খাপ খাওয়াতে প্রথম দিকে একটু সমস্যা হচ্ছিল, আর তাছাড়া স্টিভ সবসময় একটু বদমেজাজি আর ছেলে মানুষ। আটারিতে ওর ব্যবহারের জন্য ওকে শিফট বদলাতে হয়েছিল, কিন্তু অ্যাপেলে শিফট বদলানোর কোনো উপায় নেই। এদিকে নিজের ব্যবহারও মোটেও বদলায়নি স্টিভ। মাইক বার্কুলারের ভাষায় স্টিভ ছিল অনেকটা স্বৈরশাসকের মতো। ও এমন একজন মানুষ যে একজনের কাজ দেখে মুখের উপর বলে দিত, এটা কাজ হয়নি, ঘোড়ার ডিম হয়েছে। সেই জন্য ওজনিয়াকের তরুণ প্রোগ্রামার টিমের সাথে মাঝে মাঝে স্টিভের ঝামেলা বাঁধত। ব্র্যান্ডি উইগিনটন আর ক্রিস এসপিনোসা ওজনিয়াকের তরুণ প্রোগ্রামার টিমের 2 সদস্য। ওই সময় উইগিনটন সদ্য হাই স্কুল শেষ করেছে। তার ভাষায় স্টিভ এসে কাজটার উপর চোখ বুলাতো, তারপর বলতো এটা ঘোড়ার ডিম হয়েছে। কেন, কি করা হয়েছে জিজ্ঞাসা করার দরকারও মনে করত না। মার্কুলা স্টিভের এসব বেয়ারাপনার লাগাম টেনে ধরতে একজন প্রেসিডেন্ট আনার কথা ভাবল। তার পছন্দ ছিল মাইক স্কট। 2 মাইকের পরিচয় 1967 সালের ফেয়ারচাইল্ডে। দুজন একই দিনে ফেয়ারচাইল্ডে জয়েন করেছিল। দুজনের বার্থডেও ছিল একই দিনে। পরিচয়ের পর থেকে প্রতি বছর দুজন একসাথে জন্মদিন পালন করত। 32 বছর বয়সে মাইক স্কট অ্যাপেলের প্রেসিডেন্ট হিসেবে জয়েন করে। স্টিভের তৈরি করা ঝামেলাগুলো ওজনিয়াকেরও ভালো লাগতো না। স্কটকে দলে ভেরানোর আইডিয়াতে সেও সম্মতি জানালো, কিন্তু স্টিভ বেঁকে বসল। কিন্তু সবার চাপাচাপিতে শেষ পর্যন্ত নিমরাজি হলো। মাইক স্কটকে সবাই স্কটই বলে ডাকত। এডিশনাল কাজ হিসেবে স্কটের কাজ ছিল স্টিভের তেরাঘাড় সোজা রাখার চেষ্টা করা, আর এই কাজটা সে করত সাধারণত স্টিভের কথা বলার সবচেয়ে পছন্দের স্টাইলে, হাঁটতে হাঁটতে কথা বলা। স্কট বলেছে, প্রথম হাঁটার সময় স্টিভকে আমি বলেছিলাম একটু বেশি বেশি গোসল করতে, কিন্তু উত্তরে ও বলল ওর খাদ্যাভ্যাস অনুসারে সপ্তাহে 1 দিন গোসল করাই যথেষ্ট।
আমি চাইলে ওর ডায়েট বুক দেখিয়ে প্রমাণ করতে পারবো। স্কটকে আনা হয়েছিল স্টিভকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু কারো নিয়ন্ত্রণে থাকতে স্টিভের ভালো লাগবে না, লাগলোও না। স্কটের ভাষায় স্টিভকে বাগে আনার সবচেয়ে কার্যকরী উপায় ওর চেয়ে বেশি ঘাটতেরা হয়ে যাওয়া। ফলাফল হিসেবে মাঝে মাঝেই দুজনের ঝগড়া লাগতো। স্টিভ নিজেই বলেছে, জীবনে আমি স্কটের সাথে যত চেঁচামেচি ঝগড়াঝাটি করেছি আর কারো সাথে করিনি, কখনো করবও না। একবার অ্যাপলের সবাইকে ব্যাচ নাম্বার দেওয়া হয়েছিল। স্কট ওজনিয়াককে 1 নম্বর ব্যাগ আর স্টিভকে 2 নম্বর দিল। স্টিভ 1 নম্বর ব্যাচটা চাচ্ছিল। স্কট বলেছে, আমি ওকে ইচ্ছা করেই 1 নম্বর বানাইনি, কারণ তাতে ওর ভাব আরও বেড়ে যেতে পারে। স্টিভ যখন দেখল 1 নম্বর পাওয়া সম্ভব নয়, তখন ও 0 নাম্বার দিতে বলল। কিন্তু আমেরিকান ব্যাংকগুলোর প্যারোল সিস্টেম শুধু ধনাত্মক সংখ্যা সাপোর্ট করে, তাই 0 দেয়া সম্ভব হলো না। স্টিভকে 2তেই থাকতে হলো। ওজনিয়াক বলেছে, মানুষ হিসেবে স্টিভ একটু বেশি করা। আমরা সবসময় চেয়েছিলাম কোম্পানিতে আমরা সবাই একটা পরিবারের মতো থাকব, যা করব সবাই মিলে সুন্দর করে করব। কিন্তু স্টিভের ছেলে মানুষগুলো সেটাকে কঠিন করে তুলছিল। সে সবসময় একটু বেশি কন্ট্রোলে রাখতে চাইতো সবকিছু। যাই হোক, এরকম ছোট ছোট ব্যক্তি পর্যায়ে ঝামেলার মধ্যেও অ্যাপেল খুব ভালো করছিল। অ্যাপেল 2-এ কিছু কিছু অ্যাপ্লিকেশন ছিল যেগুলো শুধু এই কম্পিউটার ছাড়া আর অন্য কোনোটাতে পাওয়া যেত না। এইসব অ্যাডভান্টেজ নতুন নতুন ব্যবহারকারীর সাথে নতুন ইনভেস্টরও নিয়ে আসলো অ্যাপেল কম্পিউটার্সের জন্য। আর্থার রক তাদের মধ্যে একজন। যাই হোক, বাজারে আসার পর অ্যাপেল 2 প্রায় 16 বছর বাজারে রাজত্ব করেছে। প্রায় 6 মিলিয়ন বিক্রি নিয়ে এটা সবচেয়ে বেশি বিক্রিত পার্সোনাল কম্পিউটার। ওজনিয়াকের অসাধারণ সার্কিট বোর্ড আর সুন্দর সুন্দর সফটওয়্যারের জন্য ইতিহাস অবশ্যই মনে রাখবে। কিন্তু স্টিভ সেই মানুষ যে এই অসাধারণ মেশিনকে সাধারণ প্যাকেজ বানিয়ে দুনিয়ার সামনে নিয়ে এসেছে। একবার রেগিস ম্যাককেনা বলেছিল, ওস খুব ভালো একটা মেশিন বানিয়েছিল সত্যি, কিন্তু স্টিভ না থাকলে ওর মেশিন কয়েকজন শখের ইলেকট্রিশিয়ানের খাটের নিচেই পড়ে থাকত, দুনিয়াতে একটা বিপ্লব ঘটাতে পারত না। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস। অধ্যায় 7, ক্রিসান আর লিসা, সে যাকে ত্যাগ করা হয়েছিল। গ্র্যাজুয়েশনের পর একসাথে থাকতে শুরু করার পর থেকেই ক্রিসান আর স্টিভ মোটামুটিভাবে একসাথেই ছিল। 1974-এ ভারত থেকে ফেরার পরে স্টিভ মা বাবার সাথে থাকতে শুরু করে। তখনও রবার্ট ফ্রেডল্যান্ডের ফার্মে মাঝে মাঝেই দেখা হতো দুজনের। কিন্তু একসময় সম্পর্কের রং ফিকে হতে শুরু করলো। স্টিভ আর ক্রিসান বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থেকে ডিমোশন পেয়ে হয়ে গেল শুধু ফ্রেন্ড। 1975-এর দিকে গ্রেগ ক্যালহনের সাথে ক্রিসানের সম্পর্ক গড়ে উঠল। সম্পর্ক গ্রেগের সাথে হলেও স্টিভের সাথে যে ক্রিসানের সম্পর্ক খুব খারাপ হয়ে গিয়েছিল সেরকম নয়। মাঝে মাঝেই দেখা হতো ওদের। অবশ্য বেশিরভাগ সময়ই আমরাও সাথে থাকতাম। দুজনের সম্পর্ক নিয়ে বলতে গেলে এভাবেই বলেছে এলিজাবেথ হোমস। গ্রেগো রিড কলেজে পড়ত, জবস, ফ্রেডল্যান্ড, কটকে আর হোমসের সাথে। বাকি সবার মতো গ্রেগেরও ভারতীয় আধ্যাত্মিকতার দিকে আগ্রহ ছিল। ইনিও ড্রপ আউটের দলে। কলেজ থেকে ড্রপ আউট হয়ে গ্রেগের নতুন ঠিকানা হলো ফ্রেডল্যান্ডের ফার্ম। 75-এর বসন্তে ক্রিসানও থাকতে শুরু করলো ওইখানে গ্রেগের সাথে। পরের বছর জবের মতো গ্রেগো ভারত অভিযানের কথা ভাবল। স্টিভ যদিও ক্রিসানকে ভারতে আনতে নিষেধ করেছিল, কিন্তু প্রেমিক যুগল তার কথা কানে তুলল না। একসাথে পাড়ি জমালো ভারতে। গ্রেগ আর ক্রিসান ভারতে এসেছিল 1976-এর মার্চে। প্রায় 1 বছর ছিল। এক সময় টাকা পয়সায় টান পড়ে গেল। গ্রেগ টিচারের চাকরি নিয়ে ইরাকে পাড়ি জমায়, কিন্তু ক্রিসান ভারতেই থেকে যায়। সীমিত সময়ের জন্য টিচারের চাকরি পেয়েছিল গ্রেগ। সময় শেষ হওয়ার পর দুজন আফগানিস্তানে দেখা করল। তখন সময় ভালো ছিল, ভারত থেকে আফগানিস্তানে দেখা করতে কোনো সমস্যাই হলো না। কিন্তু এই সম্পর্ক ধূসর হতে শুরু করলো। দুজনে একসাথে ভারতে পাড়ি জমিয়েছিল, কিন্তু ফিরল আলাদা। 1977-এ ফেরার পর লস অ্যালটোতে থাকতে শুরু করলো ক্রিসান। ততদিনে স্টিভও মা বাবার বাড়ি ছেড়ে কুপারটিনোতে মাসে $600 ভাড়া হিসেবে একটা বাড়ি ভাড়া করেছে, সাথে ড্যানিয়েল কটকে। স্টিভ বলেছে, বাড়িটাতে 4টা রুম ছিল, কিন্তু সবগুলো তো আর আমাদের লাগতো না, তাই মাঝে মাঝে ঠিকঠাক লোক পেলে একটা রুম ভাড়া দেয়া হতো। ততদিনে স্টিভের সাথে ক্রিসানের প্রেমের সম্পর্ক নেই, কিন্তু শুধু থাকার চুক্তিতে ক্রিসানও সামিল হলো স্টিভের ভাড়া করা বাড়িতে। 4টা রুমের 2টা বড়, 2টা ছোট। একটা বড় বেডরুম ক্রিসান, আর একটাতে জবস। ছোট রুমগুলো বাচ্চাদের জন্য তৈরি। কটকের ওগুলোতে থাকতে ভালো লাগতো না। লিভিং রুমটাই ওর স্লিপিং রুম হয়ে উঠল।
ছোট্ট একটা রুম ওরা মেডিটেশন আর মাদক নেয়ার জন্য ব্যবহার করত, আর একটা ফাঁকাই থাকতো। মাঝে মাঝে প্রতিবেশী পিচ্চিদের খেলার জন্য ব্যবহৃত হতো। একসাথে থাকতে থাকতে ক্রিসান আর স্টিভের পুরনো প্রেম হালকা হালকা জেগে উঠল। শারীরিক সম্পর্ক বাদ থাকলো না। কয়েক মাস পর ক্রিসান প্রেগনেন্ট হয়ে গেল। ক্রিসান বলেছে, 5 বছর আমাদের মধ্যে একটা ছাড়া ছাড়া প্রেমের সম্পর্ক ছিল। আমরা নিজেরাও বুঝতাম না কখন একসাথে আছি আর কখন নেই। 1977-এ গ্রেগ সৌজন্য সাক্ষাৎ করতে আসলো কলোরাডো থেকে। ক্রিসান ওকে বলল ঘটনা, আমি প্রেগনেন্ট। স্টিভ আর আমি একসাথে থাকতে শুরু করেছি, কিন্তু এই ধরা আর ছাড়া সম্পর্কের মধ্যে বুঝতে পারছি না কি করব। ক্যালহন খেয়াল করল ক্রিসানের প্রেগন্যান্সির ব্যাপারে স্টিভ একদমই উদাসীন। ক্যালহনের ভাষায় স্টিভের ভাবটা এমন যেন ক্রিসান বা এই প্রেগন্যান্সির সাথে কোনো সম্পর্ক নেই। ব্যাপারটা অনেকটা এরকম যে ও তোমার সাথে থেকেও নেই, কোনো কিছুতেই নেই। ওর চরিত্রের এই শীতল ভাবটা রীতিমতো ভয়ঙ্কর। স্টিভের তো ব্যাপারটা নিয়ে এরকম কোনো মাথা ব্যথা নেই, যেন কিছুই জানে না, কিন্তু মুখোমুখি তো হতেই হবে। ওর কথা হলো ক্রিসানের সাথে ও শুয়েছে, এটা সত্যি, কিন্তু নিশ্চিত না যে বাচ্চাটা ওরই কিনা। স্টিভ বলেছে, বাচ্চাটা আমার কিনা এই নিয়ে আমার সন্দেহ ছিল, কারণ আমি জানি দুনিয়াতে আমি একমাত্র মানুষ না যার সাথে ক্রিসান শুয়েছে, আরো অনেকেই আছে। কিন্তু ব্রোনানের কোনো সন্দেহ ছিল না যে বাচ্চাটা স্টিভেরই। ওই সময় স্টিভ ছাড়া আর কারোর সাথে কোনো রকম ইনভলভমেন্ট ছিল না ওর। এর মানে কি স্টিভ কি দায়িত্ব অস্বীকার করছে নাকি? ও সত্যিই নিশ্চিত ছিল না। এলিজাবেথের মতো আমার মনে হয় ওই সময় ও ঠিক রেডি ছিল না। ও আসলে একটা বাচ্চার দায়িত্ব নিতে ভয় পাচ্ছিল। বাবা হওয়ার মানসিক প্রস্তুতি ছিল না। লাইফ নিয়ে ওর চিন্তাটা অন্যরকম ছিল। ড্যানিয়েলের গলায়ও একই সুর। বিয়ের কোনো প্রশ্নই নেই। কথাগুলো স্টিভের মুখে শোনা যাক। আমি জানতাম ও আমার জন্য সঠিক মেয়ে না। আমরা কেউই সুখী হতাম না। বিয়েটা টিকতই না। আমি চেয়েছিলাম অ্যাবর্শন, কিন্তু ক্রিসান নিশ্চিত ছিল না। অনেক ভেবে বাচ্চাটা রাখারই সিদ্ধান্ত নিল। ব্রোনানও আমাকে সেই রকমই বলেছে। বাচ্চাটা রাখার সিদ্ধান্তটা আমারই ছিল। স্টিভ অ্যাবর্শন করাতে চেয়েছিল, কিন্তু কখনো এই ব্যাপারে কোনো রকম প্রেশার দেয়নি। একটা মজার ব্যাপার হলো, বাচ্চাটার দায়িত্ব নিতে না চাইলেও বাচ্চাটাকে দত্তক দেওয়ার ঘোর বিরোধী ছিল স্টিভ। আরও একটা মজার ব্যাপার হলো, এই ঘটনার সময় ক্রিসান আর স্টিভ দুজনের বয়স 23। স্টিভের বায়োলজিক্যাল মা জোয়ান যখন প্রেগনেন্ট হয়, তখন জোয়ান আর জিন্দালের বয়সও 23 ছিল। সময়ের পুনরাবৃত্তি। ক্রিসান খানিকটা ভেঙে পড়েছিল। স্টিভ ওকে সিরিয়াসলি নিচ্ছে না, এই ব্যাপারটা ওকে বিরক্ত করছিল। কাচের জিনিস ভাঙে, জিনিসপত্র ছোড়াছুড়ি করে, দেয়ালে আঁকাআঁকি করে নিজের অক্ষম রাগ ছাড়ত। এসব কথা পরে বলেছে ক্রিসান। এগিয়ে আসলো রবার্ট ফ্রেডল্যান্ড। সব শুনে সে ক্রিসানকে নিজের ফার্মে ডাকলো বাচ্চাটা হওয়ার জন্য। ক্রিসানও তাই করল। স্থানীয় এক মহিলাকেও পেয়ে গেল প্রেগন্যান্সি আর ডেলিভারির সময় ক্রিসানকে সাহায্য করার জন্য। 1978 সালের 17 মে ক্রিসান একটা মেয়ে বাচ্চার জন্ম দিল। 3 দিন পর স্টিভও আসলো। প্রকাশিত উদ্দেশ্য বাচ্চাটার নাম ঠিক করতে বাকিদের সাহায্য করা। অপ্রকাশিত কোনো উদ্দেশ্য আছে কিনা তা কে জানে। ওখানকার সবাই পূবের আধ্যাত্মবাদে আগ্রহী, তাই সবাই যে আধ্যাত্মিক টাইপ নাম ঠিক করতে চাইবে সেটাই স্বাভাবিক। কিন্তু স্টিভের কথা হলো, মেয়ের জন্ম আমেরিকায়, তাই নামটাও জন্মভূমির মতোই হওয়া উচিত। বাচ্চার নাম রাখা হলো লিসা নিকোল ব্রেনান। ক্রিসান লিসাকে নিয়েই মেল পার্কের ছোট্ট একটা বাড়িতে উঠল। এক সময় সান ম্যাটিওর কাউন্টি স্টিভকে বাচ্চার দায়িত্ব নিতে চাপাচাপি করতে লাগলো। স্টিভ ঠিক করলো কেস লড়বে। স্টিভের উকিল ড্যানিয়েলকে সাক্ষী হিসেবে প্রস্তুত করে ফেলেছিল। কোর্টে ড্যানিয়েল বলবে সে কখনো ক্রিসানকে স্টিভের সাথে এক বিছানায় দেখেনি। কথা ক্রিসানের কানে গেল। সে স্টিভকে ফোন করে ঝাড়ি দিল। ক্রিসান আক্ষেপ করে বলেছে, ও বাচ্চাটাকে নিয়ে আমাকে কোর্টে টেনে আনতে চাচ্ছিল, সবার সামনে আমাকে বেশ্যা প্রমাণ করতে চাচ্ছিল। লিসার জন্মের 1 বছর পর স্টিভ ডিএনএ টেস্ট করানোর জন্য রাজি হলো। ব্রেনানরা বেশ অবাকই হয়েছিল, কিন্তু কিছুদিন পর অ্যাপল মার্কেটে আসবে। স্টিভ চাচ্ছিল তার আগেই এই ঝামেলার একটা গতি করতে। ডিএনএ টেস্টে আসলো লিসার স্টিভের মেয়ে হওয়ার সম্ভাবনা 94.41%। ক্যালিফোর্নিয়ার কোর্ট লিসার দেখাশোনার জন্য মাসে $385 আর কাউন্টিতে $5,856 জরিমানা দিতে বলল স্টিভকে। এর পরেও স্টিভ মাঝে মাঝে বলতো, ওই লিসার বাবা কিনা এই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ওর। টাইমসের এক রিপোর্টার নাম মাইকেল মটিজ তাকেও এই রকমই বলেছে। পরে অবশ্য অনুশোচনা আসে ওর মধ্যে। খুব কম সময়ই এভাবে বলেছে স্টিভ।
আমার খুব আফসোস হয়, ব্যাপারটা একটু অন্যভাবে হ্যান্ডেল করলেই ভালো করতাম। আমি আসলে নিজেকে বাবা হিসেবে ভাবতে পারছিলাম না। প্রথমে আমার যে একটু সন্দেহ হয়নি তা নয়, কিন্তু যখন ডিএনএ রিপোর্ট আসলো তখন কোনো সন্দেহই ছিল না। তারপর তো আমি ওর ভরণ পোষণের দায়িত্ব নিলাম, সাথে পালো অ্যাল্টোতে ওদের জন্য একটা বাড়িও কিনলাম। ভালো স্কুলে পড়েছেও, সেই দায়িত্ব আমি নিয়েছি। কিন্তু তারপরেও আমার মনে হয় তখন আমি ব্যাপারটাকে ওইভাবে না নিলেও পারতাম, আরও ভালোভাবে হতে পারত সব। যাই হোক, লিসার দায়িত্ব নেওয়ার পর স্টিভের মধ্যে বেশ পরিবর্তন দেখা দিল। পাগলামি, ড্রাগস সব একপাশে সরিয়ে বেশ গুছিয়ে পথ চলা শুরু হলো ওর। ভদ্র হেয়ারকাট, স্টাইলিশ স্যুটবুট চলে আসলো। সাথে বারবারা জ্যাসেনস্কি নামে এক সুন্দরী পলিনেশিয়ান পোলিশ কন্যার সাথে বেশ সিরিয়াস সম্পর্কে জড়িয়ে পড়ল। বারবারা রেগিস ম্যাককেনার কোম্পানিতে কাজ করত। ছেলে মানুষই তখনও পুরোপুরি ছাড়েনি ওকে। মনের ছুটোছুটি তখনও চলছে। একটা স্টাইলিশ মোটরসাইকেল কিনে ফেলল, 1966 BMW R60/2। 1979 হ্যালোইনে তো রোব গায়ে পুরো যিশু সাজলো। কিছুদিন পর লস গ্যাটোসিলে একটা ঠিকঠাক বাড়ি কিনে ফেলল, কিন্তু আসবাবপত্রের পছন্দের ব্যাপারে নিতান্ত অপটু আর খুঁতখুঁতে স্টিভ, তাই বাড়ির পুরোটা খালিই থাকলো। বেডরুমের মাঝে একটা ম্যাট্রেস আর দেয়ালে আইনস্টাইন আর মহারাজজির ছবি টাঙিয়ে সেরে ফেলল ঘর সাজানোর কাজ। শেষ হলো পর্ব। শ্রোতা বন্ধুগণ, যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং আপনার বন্ধুদেরকে শেয়ার করতেও ভুলবেন না। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে আবারও স্বাগতম। পড়ছিলাম স্টিভ জবস। এখন পড়ব অধ্যায় ৮, জেরক্স আর লিসা, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। নতুন সন্তান অ্যাপল স্টিভের গ্যারেজ থেকে যাত্রা শুরু করে একটা নতুন ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠল। 1977 থেকে 1981 ভেতর বিক্রি সংখ্যা নাটকীয়ভাবে 2500 থেকে 2,10,000-এ পৌঁছে গেল। কিন্তু স্টিভের স্বস্তি নেই। ও জানতো অ্যাপেল 2 এর এই ভালো সময় সব সময়ই থাকবে না। যত সুন্দর প্যাকেজই করুন না কেন, অ্যাপেল 2 ওজনিয়াকের মাস্টারপিস। ও নিজের একটা মেশিন চাচ্ছিল, স্টিভের ভাষায় এমন একটা যন্ত্র যেটা সারা দুনিয়ায় আলোড়ন তৈরি করবে, সময়ের দেয়ালে দাগ বসিয়ে দেবে। প্রথমে স্টিভ ভেবেছিল অ্যাপেল 3 এই কাজটা করবে। এটার মেমোরি তো বেশি ছিলই, সাথে 40 ক্যারেক্টারের জায়গায় 80 ক্যারেক্টার ডিসপ্লে করতে পারত, আর আয়তনেও ছোট হয়ে আসলো। কিন্তু 1980-তে যখন অ্যাপেল 3 শিপিং শুরু হলো তখন দেখা গেল অ্যাপেল 3 মার্কেটে ফ্লপ। সে সময়ের অ্যাপেলের ইঞ্জিনিয়ারদের একজন ব্যান্ডি ইউগেনটন, সে বলেছে অ্যাপেল 3 যখন আসে তখন অ্যাপেলের টিম ছিল বিশৃঙ্খলিত। শেষে যখন এমন একটা ফ্লপ মেশিন বের হলো তখন সবাই বলতে লাগলো এটা তো আমার কাজ না। মেশিনটার অবস্থা অনেকটা জারদ সন্তানের মতো হয়ে উঠল। অ্যাপেল 3 থেকে সরে এসে স্টিভ আরো ভালো কিছু করার চিন্তা ভাবনা করছিল। টাচ স্ক্রিনের কথা তখনই মাথায় আসে, কিন্তু সময়টাতে স্টিভ কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়েছিল। হিউলেট প্ল্যাকার্ডের দুজন ইঞ্জিনিয়ারকে ভাড়া করা হলো, উদ্দেশ্য সম্পূর্ণ নতুন ধরনের একটা কম্পিউটার তৈরি করা। স্টিভ এই কম্পিউটারের নাম দিল দি লিসা। আর কেউ যে নিজের মেয়ের নামে কম্পিউটার ডিজাইন করেনি সেরকম না, কিন্তু স্টিভ ওর এই মেয়ের নামের দায় দায়িত্ব নিতেই প্রথমে এরকম অস্বীকৃতি জানিয়েছিল। কিছুটা অপরাধবোধ থেকেই হয়তো নামটা ঠিক করেছিল স্টিভ, বলেছে আন্দ্রিয়া কানিংহাম। কানিংহাম রেগিস ম্যাককেনার কোম্পানিতে কাজ করত। অনেক পরে আমি যখন এই ব্যাপারে স্টিভকে জিজ্ঞাসা করেছিলাম তখন ও বলেছিল নামটা আমার মেয়ের নামেই রেখেছিলাম। অ্যাপেল 2-তে 8 বিটের মাইক্রোপ্রসেসর, কিন্তু লিসায় ব্যবহার করা হলো 16 বিটের, দাম $2,000। ইঞ্জিনিয়াররা তখন প্রচলিত সাধারণ ডিসপ্লেওয়ালা কম্পিউটার তৈরি করছে, যেগুলো পাওয়ারফুল মাইক্রোপ্রসেসর কাজে লাগিয়ে এক্সাইটিং কিছু করতে পারত না। স্টিভ খুবই বিরক্ত, কিন্তু একজন ডিজাইনার অবশ্য ছিল যে জিনিসটাকে আরেকটু প্রাণবন্ত করে তুলতে পারত, বিল অ্যাটকিনসন। প্রথমে যখন ওকে অ্যাপলের সাথে কাজ করার জন্য ডাকা হলো তখন বিল না করে দিল, কিন্তু তারপর যখন স্টিভ বিমানের একটা অফেরতযোগ্য টিকিট পাঠালো তখন আর না করতে পারলো না। বিলের মধ্যে ওজনিয়াকের বুদ্ধি আর স্টিভের ভালো প্রোডাক্ট তৈরির ইচ্ছা দুটোই ছিল। ওর প্রথম কাজ ছিল ডো জনস সার্ভিস ব্যবহার করে একটা প্রোগ্রাম তৈরি করা যেটা একটা স্টকের পোর্টফোলিওকে
টার্প করে তথ্য সংগ্রহ করবে এবং দেখাবে। বিল বলেছে, কাজটা তাড়াতাড়ি করতে হয়েছিল কারণ আমি কাজ শুরু করার আগেই এরকম একটা প্রোগ্রামের অ্যাড দেয়া হয়ে গিয়েছিল, কিন্তু এরকম কোনো প্রোগ্রাম ছিলই না। অ্যাডকে সত্যি করতে হলে নিজেকে এমন কিছুই তৈরি করতে হবে। ১৯৭৯ শেষের দিকে অ্যাপেলে ৩টা প্রজেক্ট চলছিল: অ্যাপেল ২, ৩, লিসা। সাথে এক কোণে জেফ রাস্কিন কাজ করছিল স্বল্প মূল্যের কম্পিউটার নিয়ে। এই রাস্কিন ছিল বিল অ্যাটকিনসনের শিক্ষক। পরে ভদ্রলোক অ্যাপেলের হয়ে কাজ শুরু করে। তার স্বপ্ন ছিল সবার জন্য কম্পিউটার, গ্রাফিক্যাল ইন্টারফেস সহ কম্পিউটার, কিবোর্ড, মনিটর, সফটওয়্যার সব মিলিয়ে একসাথে সবার জন্য উপযোগী স্বল্প মূল্যের কম্পিউটারের ধারণার প্রবর্তক এই জেফ রাস্কিন। জেরক্স জেরক্স পিএআরসি জেরক্স কর্পোরেশনের পালো অ্যাল্টো রিসার্চ সেন্টার, সংক্ষেপে জেরক্স পিএআরসি নামে পরিচিত। এই কর্পোরেশনের স্বপ্নদ্রষ্টাদের একজন অ্যালান কে। অ্যালানের দুটো নীতি জবস নিজের মধ্যে নিয়ে নিয়েছিল: তুমি যদি ভবিষ্যৎ জানতে চাও তাহলে ভবিষ্যৎ বানাতে জানতে হবে, আর যারা সফটওয়্যারের ব্যাপারে সিরিয়াস তাদের নিজের হার্ডওয়্যার নিজেদেরই বানাতে হবে। অ্যালান ডায়নাবুক নামে এমন এক পার্সোনাল কম্পিউটারের স্বপ্ন দেখত যেটা বাচ্চারাও সহজে ব্যবহার করতে পারবে। সেই উদ্দেশ্যে জেরক্সের ইঞ্জিনিয়াররা ইউজার ফ্রেন্ডলি গ্রাফিক্স দিয়ে কাজ করতে শুরু করলো। কমান্ড লাইন আর ডিওএস প্রম্পট এর বদলে ডিসপ্লেতে ফোল্ডার, ডকুমেন্ট দেখানোর ব্যবস্থা করলো, যাতে ইউজাররা মাউস পয়েন্টার ফোল্ডার বা ডকুমেন্টের ওপর নিয়ে ক্লিক করলেই কাজ সারতে পারে। এই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বানানোর কাজটা সহজ করেছিল বিটম্যাপিং। বিটম্যাপিং ধারণার প্রবর্তক জেরক্স পিএআরসি। তখন পর্যন্ত কম্পিউটার ছিল ক্যারেক্টার বেসড। কিবোর্ডে একটা কিছু টাইপ করলে ডিসপ্লেতে কালো ব্যাকগ্রাউন্ডের ওপর উজ্জ্বল সবুজাভ রঙে দেখা যেত যা টাইপ করা হলো, কিন্তু কিবোর্ডে যেহেতু অনেক কম বর্ণ, সংখ্যা, চিহ্ন দেয়া থাকতো, তাই কম্পিউটারের ক্ষমতার পুরোপুরি ব্যবহার সম্ভব হয়নি। কিন্তু বিটম্যাপিং সিস্টেম কম্পিউটারের ডিসপ্লের প্রতিটা পিক্সেল নিয়ন্ত্রিত হয় বিটের দ্বারা, যা মেমোরিতে আগে থেকে সংরক্ষিত থাকে। এখন কম্পিউটারকে শুধু বলতে হয় কোন পিক্সেলকে জ্বলতে হবে আর কোনটাকে নিভতে হবে, ব্যাস। এই সিস্টেমে কম্পিউটারের বেশি শক্তির দরকার হলো, কিন্তু কম্পিউটার ফাটাফাটি গ্রাফিক্স, অনেক ধরনের ফন্ট, আকর্ষণীয় ডিসপ্লে দিতে সক্ষম হলো। অ্যাল্টোর মতো প্রোটোটাইপ কম্পিউটারগুলো শুধু জেরক্স পিআরসি এর এই বিট ম্যাপিং এর জন্যই সম্ভব হয়েছিল। এছাড়া অ্যাল্টো কম্পিউটারে ব্যবহৃত হয়েছিল অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্মল টক। জেফ রাস্কিনের কাছে মনে হলো কম্পিউটারের ভবিষ্যতের জন্য এ একেবারে ঠিকঠাক জিনিস। তো সে স্টিভ আর অ্যাপলের কয়েকজনকে ডাকলো জিনিসটা দেখানোর জন্য। কিন্তু রাস্কিনকে স্টিভের খুব একটা পছন্দ হতো না। ফলে স্টিভকে মানানোর জন্য রাস্কিন অ্যাটকিন্সকে ধরলো। এদিকে আগেই বলেছিল অ্যাটকিন্স স্টিভের খুব ভালো বন্ধু। রাস্কিন আসলেই চাচ্ছিল স্টিভ জেরক্সের কাজগুলো দেখুক, কারণ জেরক্স ১৯৭৯-র সামারে অ্যাপেলে কিছু টাকা ইনভেস্ট করার কথা ভাবছিল। তো স্টিভ জেরক্সকে অফার দিল। স্টিভ জেরক্সকে অ্যাপলে $১ মিলিয়ন ইনভেস্ট করতে দেবে যদি জেরক্স তাদের সব প্রযুক্তি অ্যাপেলকে দেখায়। জেরক্স মেনে নিল। মানে জেরক্স অ্যাপেলকে তাদের নতুন টেকনোলজি দেখাবে, বিনিময়ে $১০ দামের ১ লক্ষ শেয়ার কিনতে পারবে। মার্কেটে আসার ঠিক ১ বছরের মাথায় $১ মিলিয়ন এই শেয়ারের দাম দাঁড়ালো $১৭.৬ মিলিয়ন। যাই হোক, ১৯৭৯-র ডিসেম্বরে স্টিভ তার দলবল নিয়ে গেল জেরক্সের অফিসে। প্রেজেন্টেশন দিচ্ছিল জেরক্সের এক সায়েন্টিস্ট, নাম ল্যারি টেসলার। বেশ ভালোই দিচ্ছিল, কিন্তু বেশি বেশি বলে দিচ্ছিল বলে তার কর্মকর্তাদের খুব বিরক্ত মনে হলো। তার জায়গায় আসলো অ্যাডেল গোল্ডবার্গ। ভদ্রমহিলার প্রেজেন্টেশন দেখে মোটেই মনে হচ্ছিল না সে অ্যাপেলকে জেরক্সের গোপন আবিষ্কারগুলো দেখাতে চায়। গোল্ডবার্গ বলেছে, জবসকে সবকিছু দেখানো খুবই বোকার মতো কাজ হতো। আমি আমার জায়গা থেকে এটাকে আটকানোর চেষ্টা করেছি। স্টিভও বুঝতে পারলো। দলবল নিয়ে উঠে পড়লো, ঢুকলো যেখানে আল্টো কম্পিউটারগুলো সেট করা হয়। সেখানেও তাকে রেখে ঢেকে দেখানো হলো। স্টিভের পছন্দ হলো না। বিরক্ত হয়ে জেরক্সের হেডকোয়ার্টারে ফোন করলো। তারপর দলবল নিয়ে বিদায় নিল। কয়েকদিন পরে তাদের আবার ডাকা হলো। এবার স্টিভ দলটা একটু ভারী করে নিল। যোগ করলো বিল অ্যাটকিন্স আর ব্রুস হর্নকে। অ্যাপেলে কাজ শুরু করার আগে ব্রুস জেরক্সে কাজ করত। যাই হোক, এবারও তাকে রাগঢাক করে দেখানো হচ্ছে। এবার স্টিভ সত্যি বিরক্ত হলো। হলভর্তি মানুষের সামনে উঁচু গলায় বলে উঠল, বন্ধ করো এসব ফালতু জিনিস। অবস্থা বেগতিক দেখে জেরক্সের কর্মকর্তারা নিজেদের গোমর কিছুটা দেখাতে চাইল। ল্যারি টেসলাকে স্মল টক
দেখানোর অনুমতি দেয়া হলো, কিন্তু টিম লিডার গোল্ডবার্গ আগে থেকেই টেসলারকে বলে রাখলো সবকিছু যেন এমনভাবে দেখানো হয় যাতে স্টিভদের মাথায় সবকিছু না ঢোকে, তারা যেন ওগুলোর প্রতি আগ্রহী না হয়। কিন্তু অ্যাটকিনসন সহ আরো কয়েক জেরক্সের কিছু পেপার আগে থেকেই পড়া ছিল, রাগ ঢাকের ব্যাপারটা ধরে ফেলতে কষ্ট হলো না। স্টিভ আবার ফোন দিল জেরক্স কর্তৃপক্ষকে। জেরক্স কর্তৃপক্ষ সাথে সাথে ফোন দিয়ে টেসলারকে সব দেখাতে বলল। গোল্ডবার্গ সব দেখাতে হবে শুনে রেগে আগুন, সে ঝড়ের বেগে বেরিয়ে গেল। টেসলার যখন ফাইনালি সবকিছু দেখাতে শুরু করলো, স্টিভরা তো হতবাক। অ্যাটকিনসন তো বিট ম্যাপিং দেখতে দেখতে পারলে স্ক্রিনের ভেতর ঢুকেই যায়। স্টিভও খুব এক্সাইটেড। এসব বলতে গিয়ে টেসলার বলেছে জবস এতই অভিভূত আর উত্তেজিত ছিল যে মাঝে মাঝে মনে হচ্ছিল কিছুই দেখাচ্ছে না ঠিক মতো, কিন্তু দেখছিল। প্রতিটা জায়গায় খুঁটিনাটি প্রশ্ন করছিল। দেখতে দেখতে একটা কথা স্টিভ বারবার বলছিল, আমি বুঝতে পারছি না কেন জেরক্স এই টেকনোলজি এখনো বাজারে আনেনি। জেরক্স স্টিভদের 3টা ফাটাফাটি ফিচার দেখিয়েছিল। এক, কিভাবে অনেকগুলো কম্পিউটার নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে পারে। 2, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কিভাবে কাজ করে। কিন্তু স্টিভ আর তার দলবল এগুলোর দিকে তেমন মনোযোগী দিতে পারলো না, কারণ তারা বুঁদ হয়েছিল 3 নাম্বারটাতে, গ্রাফিক্যাল ইন্টারফেস, যেটা বিট ম্যাপিং দিয়ে সম্ভব করেছিল জেরক্স। 2 ঘন্টার মিটিং শেষে স্টিভ তার দলবল নিয়ে বের হলো। রাস্তায় ওর মুখ হাত দুটোই চলছিল সমান তালে। অনবরত খুবই উত্তেজিত হয়েছিল। বলেছিল এটাই দরকার ছিল আমাদের, এটাই। কারণ স্টিভ জানতো এবার সে পারবে সবার জন্য অনেক ফিচারওয়ালা কম্পিউটার বানাতে। তা কাজও করবে বাড়ির 8-10টা সাধারণ জিনিসের মতো। রাস্তায় অ্যাটকিন্সকে স্টিভ জিজ্ঞাসা করলো জিনিসটা কাজে লাগাতে কতদিন সময় লাগতে পারে। শিওর না, মাস 6 তো অবশ্যই, উত্তর দিল অ্যাটকিনসন। মহান শিল্পীর মহৎ চুরি। জেরক্স আর অ্যাপেলের এই ঘটনা কখনো কখনো ইতিহাসের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল চুরি হিসেবে দেখেন অনেকে, কিন্তু স্টিভ এজন্য কখনো অস্বস্তি বোধ করতো না। উল্টো মাঝে মাঝে বলতো, পিকাসো একটা কথা বলেছিল, ভালো শিল্পীরা কপি করে কিন্তু মহান শিল্পীরা চুরি করে। তাছাড়া জবস মনে করত জেরক্সের মাথামোটা লোকজনের কম্পিউটারের ক্ষমতা সম্পর্কে কোনো ধারণা ছিল না। ধারণা থাকলে পুরো কম্পিউটার ইন্ডাস্ট্রির মালিক ওরাই হতো। তাছাড়া স্টিভ আর ওর ইঞ্জিনিয়াররা আইডিয়াগুলোর অনেক উন্নতি সাধনও করেছিল। তারপর সেগুলোকে এমনভাবে প্রয়োগ করতে পেরেছে যেটা জেরক্সের পক্ষে কখনোই সম্ভব ছিল না। উদাহরণ হিসেবে মাউসটার কথা বলা যেতে পারে। জেরক্সের মাউসটা ছিল জটিল ধরনের, বাটন ছিল 3টা, আরামদায়কভাবে কাজও করতো না, দামটাও $300। স্টিভ আইডিইও নামে একটা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন ফার্মে গিয়ে ফার্মের মালিক ডিন হ্যাভেকে মাউস দেখিয়ে বলল, এই জিনিসে আমি একটা বাটন কম চাই, দাম হতে হবে $1500, আর আমি এটাকে আমার জিন্সের ওপর বসেও ইউজ করতে চাই। জেরক্স পিএআরসির মাউস কোনো উইন্ডোকে টেনে সরাতে পারতো না, কিন্তু অ্যাপলের ইঞ্জিনিয়াররা কাজটা করে। তাছাড়া একটা ফাইলকে শুধু মাউস দিয়ে সরিয়ে কোনো ফোল্ডারে ড্রপ করা, উইন্ডোর সাইজ বদলানো, শুধু ডাবল ক্লিক করে কোনো ফাইল বা ফোল্ডার ওপেন করা, এগুলো অ্যাপলের ইঞ্জিনিয়ারদের কীর্তি। এরকমও কিন্তু না যে জেরক্স তাদের নিজেদের আইডিয়াগুলোকে কখনো কাজে লাগায়নি। 1981-তে জেরক্স তাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, বিট ম্যাপিংওয়ালা ডিসপ্লে, মাউস, উইন্ডো সব এক করে জেরক্স স্টার নামে একটা কম্পিউটার বাজারে ছাড়ে। অ্যাপেলের লিসা বা ম্যাকিনটস তখনও বাজারে আসেনি, কিন্তু জেরক্স স্টার ছিল ধীর গতিসম্পন্ন। বড় একটা ফাইল সেভ করতে তার 1 মিনিটের মতো সময় লাগতো। শুধু নেটওয়ার্কওয়ালা অফিসের কথা মাথায় রেখে তৈরি। দামও বেশি, খুচরা মূল্য ছিল $16,595, কিন্তু বাজার খুব একটা খায়নি এ জিনিস। মাত্র 30,000টা বিক্রি হয়েছিল। জেরক্স স্টার রিলিজ হওয়ার পর স্টিভ আবার দলবল নিয়ে গেল দেখতে। দেখে বলল এটা কিনে টাকা নষ্ট করার কোনো মানে হয় না। পরে স্টিভ বলেছে জেরক্স স্টার দেখার পর টেনশনটা অনেক কমে গেল। জেরক্স কর্পোরেশন কাজের কাজ করতে পারেনি। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা এর চেয়ে অনেক কম দামে এর চেয়ে অনেক ভালো জিনিস তৈরি করতে পারবো, তা আমি জানতাম। কয়েক সপ্তাহ পরে জেরক্স স্টার হেড ডিজাইনার বব বেলভিলকে ডেকে বলল, জীবন তুমি যা করেছো তার কোনোটাই কাজের কাজ হয়নি। একটা কাজ করো, তুমি আমার সাথে জয়েন করো, হয়তো নিজের যোগ্যতা কিছু হলেও প্রমাণ করতে পারবে। বব অ্যাপেলে জয়েন করলো ল্যারি টেসলারও। এ সময় স্টিভ এতটা এক্সাইটেড ছিল যে লিসা প্রজেক্টের দায়িত্ব নিজে নিয়ে নিল। সরাসরি টেসলার আর অ্যাটকিনসনের সাথে বসে নিজের আইডিয়া মিলিয়ে চলল লিসা প্রজেক্ট। স্টিভের আইডিয়া ঢুকানোর কাজ সবচেয়ে বেশি হলো লিসার গ্রাফিক্যাল ইন্টারফেসে।
অ্যাটকিনসন চেয়েছিল ব্যাকগ্রাউন্ডটা কালোর বদলে সাদা হোক। আইডিয়া স্টিভেরও পছন্দ হলো। স্ক্রিনে যেমন দেখা যাবে, প্রিন্ট হওয়ার পরও তেমনই দেখা যাবে। খারাপ না। কিন্তু আমাদের আইডিয়া শুনে হার্ডওয়্যার টিম এমনভাবে চিল্লিয়ে উঠল যেন কেউ গলায় ছুরি চালিয়ে দিয়েছে, বলছিল অ্যাটকিনসন। কিন্তু স্টিভ ঝামেলাটা সমাধান করলো। ও জানতো কেউ কনফিউজ থাকলে তাকে কিভাবে মানাতে হয়। কম্পিউটার চালানোর সময় আমরা একটা উইন্ডোর ওপর আরেকটা নিয়ে আসি সহজে। এটাও অ্যাটকিনসনের আরেকটা অসাধারণ কাজ। জিনিসটা অনেকটা টেবিলে অনেক পেপার পাশাপাশি রেখে কাজ করার মতো। মনিটরের স্ক্রিনে তো পিক্সেলের কয়েকটা লেয়ার নেই, তাই কাজটা অ্যাটকিনসন করেছিল জটিল কোডিং এর সাহায্যে। একটা উইন্ডো আরেকটা উইন্ডোর ওপর আসাটাকে রিজিয়ন্স বলে। এই রিজিয়ন্সের আইডিয়া অ্যাটকিনসনের মাথায় প্রথম আসে জেরক্সের অফিস থেকেই। তারাও এটার ওপর কাজ করেছিল। কিন্তু যখন অ্যাটকিনসন কাজটা শেষ করলো তখন জেরক্সের ইঞ্জিনিয়াররা নিজেরাই অবাক হয়ে গেল। স্টিভ সব সময় চাইতো ইন্টারফেসে যা দেখা যাবে তার সবকিছু যেন ইউজারের ভালো লাগে। এজন্য তাদের একটা মাউস দরকার ছিল যেটার কার্সার ইচ্ছা মতো নাড়ানো যাবে, শুধু সামনে পেছনে ডানে বামে নয়। অ্যাপেলের এক ইঞ্জিনিয়ার অ্যাটকিনসনকে বলল কমার্শিয়ালি এইরকম মাউস তৈরি করা সম্ভব না। অ্যাটকিনসন কথাটা বলল স্টিভকে। পরদিন স্টিভ ওই ইঞ্জিনিয়ারকে ঝেঁটিয়ে বিদায় করলো। তার জায়গায় যে আসলো সে অ্যাটকিনসনকে প্রথম যে কথাটা বলল সেটা হলো, মাউসটা আমি তৈরি করতে পারবো। কিছুদিন অ্যাটকিনসনের সাথে স্টিভের খুব ভালো খাতির দেখা গেল। লিসা প্রজেক্টের সাবেক ইনচার্জ জন কোচ সহ আরো অনেকে ব্যাপারটা ভালোভাবে নিল না। আর অনেকের সাথে চিন্তাভাবনায় কিছু পার্থক্য ছিল স্টিভের। স্টিভ চাইতো কম দামি একটা কম্পিউটার তৈরি করতে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে। কিন্তু জনরা দামি কম্পিউটার তৈরি করতে চাইতো শুধু কর্পোরেট মার্কেটের কথা মাথায় রেখে। এসব কারণে মাইক স্কট আর মাইক মার্কুলা অ্যাপেলে কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল। 1980 সেপ্টেম্বরে জন কোস লিচা প্রজেক্টের ম্যানেজার হলো। ফলে স্টিভ নিজের মেয়ের নামের কম্পিউটারের উপর নিয়ন্ত্রণ হারালো। ওকে বানানো হলো নন এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান। তাই ও অপারেটিং এর কন্ট্রোলও হারালো। স্টিভ বলেছে, আমার খুব খারাপ লেগেছে। স্কট আর মার্কুলার হয়তো মনে হয়েছে লিসা প্রজেক্টের জন্য আমি সঠিক লোক না, কিন্তু আসলে এই প্রজেক্টে আমি অনেক ভালো ভালো কাজ করেছি। শেষ হলো অধ্যায় 9। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আমরা পড়ছিলাম স্টিভ জবস। এখন পড়ব অধ্যায় 9, শেয়ার বাজারে আসা, ধন ও খ্যাতিতে সম্পদশালী একজন। অপশন: 1977-এর জানুয়ারিতে জবস আর ওজনিয়াকের পার্টনারশিপের সাথে যুক্ত হয় মাইক মার্কুলা। তার আগে দুজনের সম্মিলিত মূলধন ছিল $5309। এরপর 4 বছরেরও কম সময়ের মধ্যে সিদ্ধান্ত নেয় শেয়ার বাজারে আসার। 1980-র ডিসেম্বরের দিকে অ্যাপলের মূলধন দাঁড়ায় $1.79 বিলিয়ন। হ্যাঁ, ঠিকই আছে, বিলিয়ন। মাঝে শতিনেক মানুষকে মিলিয়নার বানিয়েছে, কিন্তু ড্যানিয়েল কটকে সেই মিলিয়নারদের তালিকায় ছিল না। সে অ্যাপেলে জয়েন করে যখন স্টিভের গ্যারেজে অ্যাপেলের ভ্রূণ কেবল গঠিত হতে শুরু করেছে। কিন্তু কটকে অ্যাপেলে ঘন্টা হিসেবে কাজ করত। ফলে আইপিও ঘোষণার আগে সবাইকে যে স্টক শেয়ার দেওয়া হয়েছিল, কটকে তা পায়নি। অফিসের নিয়ম অনুযায়ী শুধু বেতনভোগী কর্মকর্তারাই শেয়ার পাবে। কটকে বেতনভোগী নয়, তাই পেলও না। কটকে বলেছে, আমি ভেবেছিলাম স্টিভ আমার দিকটা দেখবে। আমারও মানে ও আমার বন্ধু, আমি যেভাবে সবসময় ওর ভালো মন্দ দেখতাম সেভাবে স্টিভও আমারটা দেখবে। বেতনভোগী না হওয়ায় শেয়ার পাবো না, ঠিক আছে, কিন্তু প্রতিষ্ঠানকালীন সদস্য হিসেবে পেতেই পারতো। কিন্তু স্টিভ তাও করেনি। অনেকের কাছে ব্যাপারটা ভালো লাগেনি। অফিসের বাইরে কয়েকবার কটকে এ ব্যাপারে স্টিভের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে, কিন্তু প্রতিবারই স্টিভ সরাসরি ম্যানেজারের সাথে কথা বলতে এড়িয়ে গেছে। কটকের ভাষায় যে ব্যাপারটা আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছিল সেটা হলো স্টিভ স্পষ্ট করে কিছু বলছিল না। শেষমেশ আইপিও ছাড়ার 6 মাস পর কটকে বেশ শক্তভাবেই ধরল স্টিভকে। এবারও স্টিভের আচরণ শীতল। কটকে আর কিছু বলতে পারলো না। কটকের ভাষায়, আমি খুব শক পেয়েছিলাম, কথাই বলতে পারছিলাম না। বন্ধুত্ব বলে কিছু আর বাকি ছিল না। আমার সত্যি খারাপ লাগছিল। ইঞ্জিনিয়ার রড হোল্ড কটকের পাশে দাঁড়াতে চেয়েছিল। সে স্টিভকে গিয়ে বলল, তুমি তোমার স্টক অপশনের কিছু দাও, আমরাও আমাদের অংশ থেকে কিছুটা যোগ করে দেই। উত্তরে স্টিভ বলল, ঠিক আছে, আমি 0টা দিলাম, তোমরা তোমাদেরটা যোগ করে দিয়ে দাও। এদিকে ওজনিয়াক শেয়ার বাজারে ছাড়ার আগেই তারগুলো বিক্রি করে দিতে চাইল।
তার ভাগের 2000 অপশন কম দামে কিনে নিল 40 জন অধীনস্থ কর্মচারী। এসব কর্মচারী সবাই যার যারটা বিক্রি করে অন্তত একটা বাড়ি কেনার মতো টাকা লাভ করতে পেরেছিল। নিজের টাকায় নতুন বইয়ের জন্য একটা বাড়ি ওজনিয়াকো কিনেছিল, কিন্তু ডিভোর্স হওয়ার পর বাড়িটা বইয়ের হয়ে যায়। বেচারা খালি ধরাই খায়। এদিকে যাদের বেশি পাওয়া উচিত ছিল কিন্তু পায় নাই, যেমন কটকে, ফার্নান্দেজ, উইগিনটন, এমপিনোসো, তাদেরও নিজের শেয়ার দিয়ে দিয়েছিল ওজনিয়াক। এসব কারণে সবাই ওকে ভালোবাসতো, আবার স্টিভের মতো অনেকেই ওকে একবারে সাদাসিধা বাচ্চাদের মতো হাবভাব মানুষ মনে করত। ওয়াল স্ট্রিটের ঐতিহ্যবাহী ফার্ম মর্গান স্ট্যানলি আর আরেকটা সান ফ্রান্সিসকো, হ্যামব্রেচ অ্যান্ড কুইস্ট। বিল হামব্রেচ বলেছে মর্গান স্ট্যানলি তখন বিখ্যাত ফার্ম হলেও স্টিভ ওদের মোটেও ছাড় দেয়নি। মর্গান স্ট্যানলি প্রথমে শেয়ারের দাম $18 অফার করতে চাইলেও স্টিভের শক্ত অবস্থানের কারণে দাম বদলানোর সিদ্ধান্ত নেয়। 80-এর 12 ডিসেম্বর সকালে অ্যাপল স্টক মার্কেটে আসে। প্রতি শেয়ার $22 দরে কেনাবেচা শুরু হয়। সেদিন সন্ধ্যায় প্রতি শেয়ারের দাম ওঠে $29, মানে 23 বছর বয়সে স্টিভ $256 মিলিয়ন মালিক বনে যায়। বাবু এখন ধনী মানুষ। ধনী হওয়ার আগে ও পরে দুই সময়ে ধন সম্পদের প্রতি স্টিভের মনোভাব ছিল বেশ জটিল। এই জটিলতা অবশ্য সারা জীবনই দেখা গেছে। ও এমন একজন মানুষ যে বন্ধুদের আবিষ্কারকে পুঁজি করে কারি কারি টাকা কামিয়েছে। আবিষ্কারের আবিষ্কারকর্তা নিজেও জানতো না তাদের আবিষ্কারের মহত্ব। স্টিভ জেন ধর্মতত্ত্বের প্রতি খানিকটা দুর্বল ছিল। ধর্ম খুঁজতে গিয়ে ভারতে এসে বুঝতে পারলো ও আসলে ব্যবসা করতে চায়। আর ওর এই ব্যবসা আর ধর্ম কোনো সমস্যার সৃষ্টি তো করেইনি, উল্টো একটা আরেকটা বেশ ভালো রকম কাজে লেগেছে। সুন্দর করে ডিজাইন করা সুন্দর জিনিসের ওপর স্টিভের দুর্বলতা ছিল, যেমন পোর্শে বা মার্সিডিজের কার, বিএমডব্লিউ এর মোটরসাইকেল, বোশেনফার এর পিয়ানো, বাস্তা অ্যান্ড অ্যালুফসেনের অডিও ইকুইপমেন্ট ইত্যাদি। বেশ ভালো রকম ধনী হয়ে যাওয়ার পরও খুব সাধারণ একটা বাসায় থাকতো স্টিভ, আর ঘরের আসবাবপত্রের দৈন্যতা যে কোনো চালচিলহীন কেউ লজ্জায় ফেলবে। একটা সুন্দর গাড়ি অবশ্য কিনেছিল, কিন্তু কোনো ড্রাইভার রাখেনি, সবসময় নিজে ড্রাইভ করত। কখনোই ওকে বড়লোকি চালে চলাফেরা করতে দেখা যায়নি। এমনকি নিজের কিউরিসিটি প্রোডাকশনের ব্যাপারেও স্টিভ বরাবরই উদাসীন ছিল। মার্কুলা নিজের জন্য একটা লিয়ারজেট বিমান কেনার সময় স্টিভকেও একটা কিনতে বলেছিল, কিন্তু স্টিভ রাজি হয়নি। অনেক পরে অবশ্য অ্যাপলের কাছ থেকে একটা গালফ স্ট্রিম পেয়েছিল। বাবার মতো স্টিভও সাপ্লায়ারের সাথে দরাদরি করত। অতিরিক্ত লাভের চেষ্টা কখনো ওর ভালো প্রোডাক্ট বানানোর তীব্র ইচ্ছার উপর কোনো রকম প্রভাব ফেলতে পারেনি। অ্যাপল বাজারে আসার 30 বছর পর নিজের টাকা পয়সা সম্পর্কে স্টিভ বলেছিল, টাকা পয়সা নিয়ে কখনোই ভাবতাম না। আমি একটা মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছি, তাই অর্থনৈতিকভাবে খুবই গরিব হলে কেমন লাগে মাথায় আসেনি। তারপরও কলেজে আর ভারতে বসে অর্থকষ্টে পড়তে হয়েছিল, কিন্তু আটারিতে ঢোকার পর চিন্তাভাবনা বদলাতে শুরু করলো। মনে হচ্ছিল আমি ইঞ্জিনিয়ার হতে চাই, কখনোই মনে হয়নি আমি খুব ধনী হতে চাই। অ্যাপেলে অনেককে দেখেছি, টাকা পয়সা হওয়ার পর চোখের সামনে বদলে গেছে। ভাবটা এমন, অনেক টাকা পয়সা হয়েছে, এখন অন্যভাবে জীবনযাপন করতেই হবে। অনেকে দামি গাড়ি কিনেছে, অনেকগুলো বাড়ি কিনেছে, প্রতি বাড়ির জন্য ম্যানেজার রেখেছে, তাদের বউরা প্লাস্টিক সার্জারি করে চেহারা পাল্টে ফেলেছে। এসব উদ্ভট কাজ করা চোখের সামনেই দেখেছি। এটা কোনো জীবন হলো? আমি কখনোই এমন জীবন চাইনি। নিজের কাছে আমার প্রতিজ্ঞা ছিল, টাকা কোনোভাবেই আমাকে নিয়ন্ত্রণ করবে না। আমি টাকাকে আমার জীবনের 12টা বাজাতে দেব না। মা বাবাকে দেয়া স্টিভের সবচেয়ে দামি উপহার ছিল $7,50,000 স্টক। পল ক্লারা সেখান থেকে কিছুটা বিক্রি করে তাদের লস অ্যালটোসের বাড়িটা মর্টগেজ ছাড়িয়ে নেয়। সারা জীবন কিছু না কিছু মর্টগেজ রেখেই কেটেছে। ওইবার প্রথম মর্টগেজের ভূত ছাড়া বসবাস। বাবা মা খুশি ছিল, আমারও ভালো লাগছিল, কিন্তু যথেষ্ট টাকা থাকার পরও আর তারা নিজেদের জন্য নতুন করে আর বাড়িটারি কেনেনি। আসলে যে জীবন চেয়েছিল সেটা পেয়েই ওরা সুখী ছিল। অ্যাপেলের সাফল্যের সাথে সাথে স্টিভের খ্যাতি বাড়তে শুরু করলো। ইঞ্চ এর 1981 অক্টোবর সংখ্যার কাভারে স্টিভের ছবি ছাপালো। শিরোনাম ছিল, এই লোক ব্যবসার ধারণায় পাল্টে দিয়েছে। ছবিতে নীল জিন্স আর ব্লেজার গায়ে স্টিভ, মুখে খোঁচা খোঁচা সুন্দর দাড়ি, লম্বা স্টাইলিশ চুল। অ্যাপেল 2 উপর হালকা হেলান দিয়ে সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছে। 1982 ফেব্রুয়ারি টাইমের কাভারে ছবিটা স্টিভের একটা পেইন্টিং। পেইন্টিং এর চোখে সম্মোহনী দৃষ্টি। শিরোনাম, একাই গড়ে তুলেছে একটা কম্পিউটার ইন্ডাস্ট্রি।
লেখায় মাইকেল মরিস লিখেছেন, ২৬ বছর বয়সে স্টিভ একটা কোম্পানির হেড। ৬ বছর আগে যে কোম্পানিটার সূচনা হয়েছিল ওর বাড়ির গ্যারেজে। এবছর সেই কোম্পানি অন্তত $৬০০ মিলিয়ন ব্যবসা করবে বলে আশা করা যাচ্ছে।